হাই এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আজ পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের শুরু। মহালয়ার কথা বলছি। আজ মহালয়ার সকালবেলা অনেক তাড়াতাড়ি সবাই আমরা উঠেছি। আপনারাও নিশ্চয়ই তাড়াতাড়ি উঠেছেন। উঠেই দেখি আমাদের আজকে প্যান্ডেল বাঁধার কাজ শুরু হয়ে গেছে। ডেকোরেটরের দাদারা এসে প্যান্ডেল বাঁধার কাজে জোরদার হাত লাগিয়েছেন। পুজো মাত্র 5 দিন বাকি। একটু পরে শিবুদাও চলে এসেছে। কি নিয়ে এসেছে জানেন? মায়ের মুখ। আজকে লাগানো হবে মায়ের মুখ। এগুলো এখন রাখা থাক। আগের দিনে মাটির প্রলেপ লাগানো হয়েছিল। আজকে ভালো করে মাটিটাকে লাগিয়ে মায়ের মূর্তিটার শেপ দেওয়া হবে। তারপরে লাগানো হবে মায়ের মুখ। অনেকেই হয়তো মহালয়ার দিন মায়ের চক্ষুদান করেন, কিন্তু আমাদের কিছুদিন পরে হয়, ঠিক পঞ্চমীর আগে আগে হয়। আসলে আমাদের তো কুমোরটুলি থেকে ঠাকুর আনা হয় না, আমাদের বাড়িতেই কাঠামো রেখে ঠাকুর তৈরি করা হয়। আর শিবুদা মানে যিনি আমাদের মৃৎশিল্পী দাদা, পরিবারের একজন, তিনি কিন্তু পেশায় নয় নেশায় এই মূর্তি তৈরি করেন। আর উনিই কিন্তু আমাদের পুরোহিত। সেই জন্য মাকে তৈরি করার এই সৃষ্টিটা ওনার কাছে অন্যরকম ব্যাপার, অন্যরকম অনুভূতি। উনি অন্তর দিয়ে কাঠামো থেকে মাকে তৈরি করেন। গণেশের মুখটা কিন্তু কাঠামোর সঙ্গেই তৈরি হয়। গণেশের যেহেতু সুর আছে, সেই সুরটা কিন্তু খড় দিয়ে আগে তৈরি করে নিতে হয়। সেই জন্য গণেশের মুখ কিন্তু কাঠামোর সঙ্গেই তৈরি করা হয়। এখন তৈরি হচ্ছে গণেশের বড় বড় কান। সেটা কিন্তু মাটি দিয়েই শিবুদা হাতের কায়দায় সুন্দর করে বানিয়ে নিচ্ছেন। মাটিটা পুরো কাঠামোর গায়ে ভালো করে লাগিয়ে যখন ঠাকুরের পুরো শরীরের শেপটা দেওয়া হয়ে যাবে, তারপরে ঠাকুরের গা মোলায়েম করা হবে। তারপরে তো রং, সাজসজ্জা, কত কিছু। মা আসতে আর 5 দিন মাত্র বাকি। আজকে হয়তো আপনারাও আমার মতন খুব ভোরবেলা উঠে মহালয়া শুনেছেন, আর বাচ্চারা টিভিতে মহালয়া দেখেছে। আগে ঠাকুরের মুখগুলো সামনে থেকে দেখাই আপনাদের। এখানে কার্তিক, লক্ষ্মী, সরস্বতী, মা দুর্গা আর অসুরের মুখগুলো বানিয়ে রাখা আছে। এগুলো এক ধরনের ছাঁচের মধ্যে মাটিগুলো দিয়ে এটাকে তোলা হয়। সেই ভিডিওটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, পরের দিন শেয়ার করে দেব। আর মাথার ভেতরটা এরকম ফাঁকা থাকে। কার্তিকের মুখ লাগানো হয়ে গেছে, অসুরেরও মুখ লাগানো হয়ে গেছে। এবার আমি দেখাবো আপনাদের সরস্বতীর মুখ লাগানো। শিবুদা কেমন দক্ষতার সাথে মুখটাকে লাগিয়ে দিচ্ছে। আস্তে আস্তে ঠাকুর তৈরির কাজ কিন্তু বেশ এগিয়ে যাচ্ছে। খুব আনন্দ হচ্ছে মনে, জানেন। এরপরে চলে এসেছে লক্ষ্মীর মুখ লাগাতে। যখনই মুখগুলো লাগানো হয়ে যায়, অনেকটা কাজ এগিয়ে যায়, তখন মনে হয় পুজোতে এসেই গেল, কি করি মানে কোনটা করব, কোন শাড়িটা পরবো, কিভাবে ঠাকুরকে সাজাবো, কি একটা আলাদা অনুভূতি। এবার মা দুর্গার মুখ লাগানো হবে। আর সব থেকে খেয়াল করে দেখবেন আপনারা, এই মুখগুলোর মধ্যে কিন্তু কান নেই। কানগুলো কিন্তু আলাদা করে বানানো হয়। আর বললামই তো, মুখগুলো পুরো ফাঁকা থাকে, মানে মাথাটার মাঝখানটা কিন্তু পুরো ফাঁকা। ওগুলোতেও কিন্তু মাটি দিয়ে ভরাট করা হয় মুখটা লাগানোর পরে। সেটাও কিন্তু শিবুদা করবেন, আপনাদের সেটাও শেয়ার করব। আমি কিন্তু এই ঠাকুর তৈরি দেখতে দেখতে শিবুদার কাছ থেকে অনেক কিছু শিখে যাচ্ছি। না আমি কিন্তু করতে পারবো না, শিখছি মাত্র। আপনারাও যেমন দেখে আনন্দ পাচ্ছেন, আমিও ঠিক সেরকমই। এই দেখুন, মাথায় একটা মাটির ঢাকা দিয়ে দেওয়া হলো, মানে মা দুর্গাকে টুপি পরিয়ে দেওয়া হলো। না টুপি নয়, মাথাটার ফাঁকা জায়গাটা ভরাট করে দেওয়া হলো। তা না হলে তো সিঁথি, ময়ূর, চুল কিছুই লাগানো যাবে না। আজকে কিন্তু মাথায় আরও একটা জিনিস হবে, সেটাও আপনারা দেখতে পাবেন একটু পরেই। বলেছিলাম না, মাথায় আর একটা জিনিস হবে। মাটি দিয়ে শিবুদা বানিয়েছে সিঁথি, ময়ূর। এই মুকুটটা না করলে আমাদের নকল মুকুটগুলো এর ওপর লাগানো যাবে না, বা চুল লাগানো যাবে না, বা গয়নাগাঠিও পরানো যাবে না। লক্ষ্মীর এরকম করা হয়েছে, মা দুর্গার তো হয়েইছে, সরস্বতীরও করা হয়েছে। আর আমাদের কার্তিক পরেন পাকড়ি, সেই জন্য মাথাটায় পাকড়ির মতন একটা স্টাইলে করে দেওয়া হয়েছে। তারপরে সুন্দর কাপড় দিয়ে পাকড়ি বানিয়ে সেটাকে মুড়ে দেওয়া হবে। এখন শিবুদা বানাচ্ছেন সরস্বতীর হাঁসকে।
এরপরে আবার কার্তিককে ধরেছেন, মানে একটার পর একটা কাজ করছেন তো আমি ঠিক ধরতে পারছি না ক্যামেরায়, মানে আমি থতমত খেয়ে যাচ্ছি। আপনাদের দেখাবো কি আর বলবোই বাকি। যেহেতু আর 5 দিন বাকি পুজোর, সেই জন্য শিবুদার হাত যেন মেশিনের মতন চলছে, কিন্তু আমরা তো আর ক্যামেরা নিয়ে মেশিনের মতন কাজ করতে পারি না বা বলতে পারি না। বলছি একটু ধীরে করুন, বলছে না মাটি শুকোবে না, রং হবে না, তখন তাহলে কি হবে? সত্যি তো, মা তাহলে আসবেন কি করে? না সেজে গুজে কি মা আসতে পারেন? তাই জন্য শিবুদাও প্রাণপণে চেষ্টা করছেন যত তাড়াতাড়ি ঠাকুরটাকে শেষ করা যায়। এখন বেলা অনেকটাই হলো, রান্না করতে হবে। চলুন তাহলে একটু রান্না করে নিই। আজকে করব ইলিশ মাছের টক। হ্যাঁ, ডাল ভাত সামনে করেছি, আর এই পুজোর সময় একটু ইলিশ মাছের টক করে রেখে দিলে কি হয়, মানে মাছ রান্নার ঝামেলাটা রোজ রোজ থাকে না। আর আমার বাড়িতে ছেলে মেয়ে সবাই ইলিশ মাছের টক খেতে খুব ভালোবাসে। আর রান্না পুজোর দিনকে তো আমি অনেক রান্নাই দেখিয়েছিলাম, কিন্তু ইলিশ মাছের টক আমি খুব সাধারণভাবেই করি, সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। সেই জন্য ভাবলাম এই রান্নাটা একটু আপনাদের সাথে শেয়ার করে দিই, যদি আপনারা ভালোবেসে কোনোদিন আমার মতন করে করেন। প্রথমে মাছগুলোকে হালকা নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি, তারপরে সর্ষের তেলে সর্ষে ফোড়ন দিয়ে কাঁচা তেঁতুলকে সেদ্ধ করে ভালো করে ছেঁকে ছিবড়েটা ফেলে দিয়েছি, সেই জলটা দিলাম। আর দিলাম পাকা তেঁতুলের কাঠ। আমি কাঁচা তেঁতুল আর পাকা তেঁতুলের দিয়ে এই টকটা বানাই, এটা কিন্তু আমার শাশুড়ি মায়ের থেকে শেখা। দিলাম একটু হলুদ, পরিমাণ মতো নুন, আর চিনি না দিয়ে দেব আখের গুড়। আখের গুড় দিয়ে চাটনি করে দেখবেন দুর্দান্ত খেতে হয়। আখের গুড় কিন্তু শরীরের পক্ষেও ভালো, সেই জন্য চিনির বদলে আখের গুড় ব্যবহার করলে সত্যিই ভালো হয়, খেতেও ভালো হবে এবং শরীরও ভালো থাকবে। কিছুক্ষণ ফোটার পর মাছগুলো দিয়ে আর একটু ফুটিয়ে নেব। তেঁতুলের কাঁচটা একটু গাঢ় গাঢ় হয়ে যাবে, তখন কিন্তু আমার ইলিশ মাছের টকটা তৈরি হয়ে যাবে। আর ইলিশ মাছ ভাজার পর যে তেলটা বাটিতে থাকে আর কি, মানে মাছ তুলে রাখলে যে তেলটা থাকে, সেটা কিন্তু অতি অবশ্যই দিয়ে দেবেন। ওটাই কিন্তু ইলিশ মাছের অনেক টেস্ট লুকিয়ে থাকে। ভালো করে ফুটিয়ে নিলেই আমার মাছের টক রেডি হয়ে যাবে। তারপরে আমাকে আজকে আবার একটা জায়গায় যেতে হবে। দেখুন তো ইলিশ মাছের টকটা কেমন দেখতে হয়েছে। আসলে পুজোর আগে আগে ঘরে বাইরে অনেক কাজ থাকে, তাই জন্য এই রেসিপিটা করে রাখলে চট করে সামনের পাতে ডাল ভাত কি একটা তেতো তরকারি করে নিলে আর ইলিশ মাছের টক দিয়ে কাজ চলে যায়। আমরা মাছে ভাতে বাঙালি, মাছ না হলে কি দুপুরের লাঞ্চটা জমে? আর মাছের টকটা ফ্রিজে রেখে 4-5 দিন খাওয়া যায়। আজকে আবার যেতে হচ্ছে নতুন বাজারে, কারণ কার্তিক গণেশের ধুতিটা একটু ছোট হয়েছে, সেটা বদলাতে যাচ্ছি। এখন বাজে বিকেল 4টে কি 4:30 হবে। চলুন তাহলে। কিন্তু আজকে নতুন বাজারে কিছুই কেনাকাটি নেই, শুধু ধুতিটা চেঞ্জ করবার চলে আসবো। চলুন। আজকে মহালয়ার দিন তো বললামই, সেই জন্য কর্তার বাইকে করেই যাচ্ছি, বাসে করে আর যাব না। বাসে আজকে প্রচুর ভিড়ও হবে আর সময়টাও অনেক বেশি লেগে যাবে, সেই জন্য দুজনে মিলে যাব, চট করে জিনিসটা বদলাবো আর চলে আসবো। আজকে বেলুড় মঠের রাস্তাটা দিয়ে যাচ্ছি যখন, এখন তো বিকেলবেলা, বেলুড় মঠের জন্য কি ভিড়, চারিদিকে খাবারের জিনিস খেলনা সব বসেছে, আর মানুষের যেন ঢল নেমেছে আজকে। আমার ঠিক মনে হচ্ছে পুজোর হয়তো ষষ্ঠী সপ্তমী শুরুই হয়ে গেছে, আমি হয়তো ভুল করছি। খালি লোক দেখুন বেলুড় মঠের সামনে, প্রচুর লোক সমাগম। আজকে মহালয়া, ছুটির দিন, সবাই তাই একটু ঘুরতে বেরিয়েছে। আমার বাড়ির কাছে বেলুড় মঠ বলে না, আসবো বলেও ঠিক আসা হয় না। ওই কাছে থাকলে কদর কম হয় তো, ঠিক সেরকম ব্যাপার। শুধু লাইটিংটা দেখুন, নতুন বাজারের কাছে চলে এসেছি, কি সুন্দর সাজিয়েছি, পুরো মনে হচ্ছে আমি পুজোর অষ্টমীর দিন ঘুরতে বেরিয়েছি। দারুণ মনে আনন্দ হচ্ছে আজকে। আমাদের তো পুজোর সময় বাইরে ঠাকুর দেখতে যাওয়ার সুযোগ হয় না, কারণ বাড়িতে মাকে রেখে কি আর বাইরে ঠাকুর দেখতে যাওয়া চলে? সেই জন্য আমরা আর কোথাও যাই না, হয়তো কাছে পাড়ায় এদিক ওদিক ঘুরি, কিন্তু কলকাতায় আসা হয় না। তাই এই লাইটিংগুলো দেখলে যেন মনে হচ্ছে পুজোর মধ্যে আমি ঘুরতে এসেছি, খুব ভালো লাগছে। এখন একটু আধটু লাইটিং দেখে নিই, তাতেই মনের আশা অনেক পূরণ হয়ে যায়। খুব ভালো লাগছে আজকে কাজটা সেরে যাচ্ছি কুমোরটুলির ভেতর দিয়ে। ভাবলাম দেখি, আজকে মহালয়ার দিনকে তো অনেক ঠাকুর নিয়ে যাওয়ার ব্যাপার থাকে, সত্যিই তাই, প্রচুর ভিড়, প্রচুর গাড়ি এসেছে, প্রচুর পুজো মণ্ডপে আজকে ঠাকুর তারা নিয়ে চলে যাচ্ছেন। কারণ মহালয়ার দিনকে নাকি বেশিরভাগ মণ্ডপেই ঠাকুর চলে যায়, তাই ভিড় দেখলে অবাক হয়ে যাবেন যে আজকে মহালয়ার দিন ঠাকুর নিয়ে যাওয়ার এত ভিড়, সত্যি। আর এত ঠাকুর দেখতে পাচ্ছি, কি
কি বলবো, কিন্তু আমি তো বাইকে খুব স্পিডে যাচ্ছি, সেই জন্য ঠাকুরগুলোকে আপনাদের খুব ভালো করে দেখাতে পারছি না। কিন্তু একটু খেয়াল করে দেখতে পারবেন প্রত্যেকটা লরিতে ঠাকুরগুলো রাখা আছে, একটায় দুর্গা আর একটায় লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ। আর লোকের লোকারণ্য। বাঙালির কিন্তু পুজো আজকে থেকেই শুরু হয়ে গেল। বাঙালির এই শ্রেষ্ঠ পুজো নিয়ে কত আনন্দের, কত আশা আকাঙ্ক্ষা থাকে। মা দুর্গা যেন এবারে এসে সকলের আশা পূরণ করে, আর সত্যি সত্যি যেন অসুর বিনাশ হয়। আমরা যেন সুখে শান্তিতে ঘরে বাইরে কাজকর্ম করে চলতে পারি। মা দুর্গা যেন এবারে এসে প্রত্যেকের আশা আকাঙ্ক্ষাগুলো পূর্ণ করেন, এই কামনাই রইল মা দুর্গার কাছে। চলুন তাহলে এখন বাড়ি ফিরি। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন একটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আমি খোসবাড়ি পরম্পরার চৈতালি। আজ তবে আসি, আবার দেখাবে নতুন ভিডিওতে। অতি অবশ্যই থাকবে আমাদের বাড়ির ঠাকুর তৈরি ও পুজোটা পুরোটাই আপনাদের সামনে তুলে ধরব। আপনারা যাতে আমার বাড়ির দুর্গাপুজোকে বাড়িতে বসে দেখতে পারেন এবং আনন্দ উপভোগ করতে পারেন আমরা কিভাবে দুর্গাপুজো কাটাই। যৌথ পরিবারের দুর্গাপুজো, আমার ননদ, দেওর, শ্বশুর, শাশুড়ি সকলে মিলে আমরা করি দুর্গাপুজো। আমরা যেমন ভালোভাবে দুর্গাপুজো কাটাবো, আপনারাও মা দুর্গার আশীর্বাদে খুব আনন্দ করে দুর্গাপুজো কাটান। আবার দেখা হবে নতুন ভিডিওতে।